দেখুন, বলি আমাদের কুরবানিটাকে কোনো বলি বলা হয় না, এটা ত্যাগ। যদি স্পেসিফিক রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট বা কোনো জনসাধারণদের কন্ট্রোল করার জন্য কোনো নির্দেশিকা বেরায়, তো আমার মনে হয় বলিটার সঙ্গে কুরবানিটাকে যোগ করা বা কম্পেয়ার করা মোটেই উচিত হবে না। শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্বের মুসলিমদের কাছে নির্দেশিকা বেরিয়ে গেছে। বেরাইলেও সেই নির্দেশিকা ইমপ্লিমেন্ট করা অত্যন্ত স্পর্শকাতর। কারণ যে কোনো ধর্মীয় ভাবাবেগে যদি কোনো সরকার আঘাত করে, তাহলে তাকে মূল্য দিতে হবে। না, একটা কথা হচ্ছে যে সামনে তো বকরি ঈদ, হ্যাঁ, এবং এই আশঙ্কাটা অনেকেই করছিলেন যে প্রকাশ্যে প্রকাশ্য করবে কেন? প্রকাশ্য করার তো কোনো দরকার নেই। প্রকাশ্য যদি বলির কথা বলেন, জামালপুর বর্ধমান ডিস্ট্রিক্টের বাবাস্থান বলে, সেখানে প্রকাশ্য বলি হয়। ভেড়া, ছাগল, অনেক কিছুই বলি হয়। সেটার ক্ষেত্রে মিন করছে না মুসলমানদের বকরির যেটা কুরবানি ত্যাগ, সেই ত্যাগকে মিন করছে? আগামী দিনে 28 তারিখেই তা প্রমাণ হয়ে যাবে। আমার মনে হয় রাজ্য সরকার এত বড় কোনো ভুল করবেন বলে আমার মনে হয় না। কারণ মুসলমানদের 1456 বছর আগে থেকে যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি প্রতি বছর চাঁদ ওঠে বকরিদের। সেই চাঁদের একটা সময় পর্যন্ত পশু কুরবানি দেওয়াটা মুসলমান যারা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, তাদের কাছে এটা নির্দেশ আছে, বাধ্যতামূলক। সেই জায়গায় কেউ বাধা দিতে আসলে কোনো মুসলিম যেমন কোনো অমুসলিমের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাইবে না। পাশাপাশি তাদের পবিত্র কুরবানি ঈদুল জোহা, ঈদুল আজহা, একটা ঈদের নামাজকে 1 মাসব্যাপী ঈদের নাম রোজার পরে যেটা বলা হয় ঈদুল ফিতর, খুশির ঈদ, আর 2.5 মাস পরে, ঈদের ঠিক 2.5 মাস পরে চাঁদ উঠলে যেটা বলা হয় কুরবানি বা ঈদুল আজহা। সেখানে নির্দেশিকা বেরোলেও এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা স্পর্শকাতর বিষয়। নিশ্চয় সরকার যদি এটাকে কড়া পদক্ষেপ করে, প্রশাসনিক পদক্ষেপ করে ইমপ্লিমেন্ট করতে যায়, আমি হুমায়ুন কবির এই সরকারের এগেনস্টে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করব। পর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠা আসলে চারিত্রিক দুর্বলতা নয় কি? আমি মনে করি এটা তাদের চারিত্রিক দুর্বলতার বহিঃপ্রকাশ। এই যে 10 জন প্রাণ হারালেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের আত্মত্যাগ আমাদের পিছু হাঁটার কারণ হতে পারে না, বরং তাদের দেখা স্বপ্নগুলি পূরণ করাই হবে আমাদের অন্যতম দায়িত্ব এবং আগামী দিনের শপথ। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার জন্ম হয়েছে রাজপথের ধুলোয়, আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের ময়দানে, হার না মানা মানসিকতার মধ্যে দিয়ে। মনে পড়ে সিঙ্গুর নন্দীগ্রামের সেই দিনগুলি, যখন চারিদিকে ছিল শুধু বারুদের গন্ধ আর সিপিএম এর হারমাদ বাহিনীর লাঠির আস্ফালন। তখন কি আমরা কেউ মাথা নত করেছিলাম? ভয় পেয়েছিলাম? দমাতে পেরেছিল তৃণমূলকে? উত্তর হচ্ছে না। আমরা সেদিনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম বলেই আজকে বাংলার মানুষ আমাদের সুযোগ দিয়েছিল 2011 সালে, এবং আমরা বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলাম। আজকের ওই প্রতিকূল পরিস্থিতিতে অন্য কিছু নয় বা নতুন কিছু নয়, এ হলো এক অগ্নি পরীক্ষা। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, আমাদের সংগঠনকেও, তৃণমূলের সর্বস্তরের সৈনিকদেরকেও এই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আরো শক্তিশালী হয়ে উঠতে হবে। আপনারা সকলে জানেন, 2014 লোকসভা নির্বাচনে আমরা 34টি আসন পেয়েছিলাম। পরবর্তীকালে 19-এর নির্বাচনে লোকসভার ভোটে আমাদের ফলাফল প্রত্যাশিত না হলেও আমরা 22টি আসনে জয়যুক্ত হয়েছিলাম। তারপরের যে নির্বাচন 2024 সালে, সেখানে আমরা প্রায় 29টি আসন পেয়েছিলাম। দলের কাজ এবং আপনাদের পরিশ্রমে পুনরায় আমরা হারা আসনগুলো পুনরুদ্ধার করতে পেরেছি। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমরা প্রায় 215টি আসনে জয়যুক্ত করে হয়েছিলাম বা জয়লাভ করেছিলাম।
মানুষ গণতান্ত্রিক রায় দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সর্বত্র জিতিয়েছিল। এবং আমি বিশ্বাস করি যেভাবে এই লুট করা দেখেছি, এই নির্বাচনে বিজেপি কাউন্টিং এর দিনে যেভাবে লুট হয়েছে, আমরা বিশ্বাস করি যে এই রায় মানুষের রায় হতে পারে না। মানুষ আমাদের যা রায় দেবে আমরা মাথা পেতে নেবো, আমাদের কোনো অসুবিধা নেই। সে 80 হতে পারে, সে 8 হতে পারে, সে 10 হতে পারে, সে 50 হতে পারে, সে 100 হতে পারে, সে 200 হতে পারে। কিন্তু 100-র বেশি আসনে কাউন্টিং এর দিন যেভাবে একতরফা লুট করেছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, আমরা নিশ্চিতভাবে আগামী দিন বিচার ব্যবস্থার কাছে বিচার চাইব। আমরা ইতিমধ্যে দাবি করেছি কাউন্টিং সেন্টারগুলোর ফুটেজ রিলিজ করা হোক। বিভিন্ন জায়গায় আমাদের কাছে কাউন্টিং এর দিন যত কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছে তারা আমাকে যখন ফোনে জানাচ্ছিল যেই ভোটে ইভিএম হয়েছে আর কাউন্টিং টেবিলে যে ইভিএম আনা হয়েছে দুটো সিরিয়াল নাম্বার ম্যাচ করছে না। যখন রিটার্নিং অফিসারকে বলা হচ্ছে, রিটার্নিং অফিসারের কাছে কোনো উত্তর নেই, তখন কেন্দ্রীয় বাহিনীকে ডেকে তৃণমূলের এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে, তৃণমূলের ইলেকশন এজেন্টের কার্ড ছিঁড়ে দেওয়া হচ্ছে, কন্টেস্টিং ক্যান্ডিডেটদের কার্ড ছিঁড়ে দেওয়া হচ্ছে, কাউন্টিং হল থেকে বার করে দেওয়া হচ্ছে। যারা লুট করে ক্ষমতায় এসছে, যারা মানুষের ম্যান্ডেটকে ম্যানিপুলেট করে ক্ষমতায় এসছে, তারা ক্ষমতায় বেশি দিন টিকবে না। আমি বিশ্বাস করি সত্যিটা মানুষের কাছে যথা সময়ে উন্মোচিত হবে এবং সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত হবে। যারা জোর জবরদস্তি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে, কেন্দ্রের অফিসারদের কাজে লাগিয়ে, মাইক্রো অবজারভার কেন্দ্রের, কাউন্টিং সুপারভাইজার কেন্দ্রের, কাউন্টিং হলে যারা আছে তারা কেন্দ্রের, আর বাইরে যারা গার্ড করছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের, এবং একাধিক জায়গায় যেখানে সারা দিন ধরে ভোট হয়েছে, মেশিনে যেখানে 60%, 65%, 50%, 55% চার্জ রেকর্ড হয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে, সেই মেশিন কাউন্টিং হলে আনার পর দেখা যাচ্ছে 96%, 97% চার্জ। আমি তৃণমূল কর্মীদের বলবো এর জবাব মানুষ আগামী দিন দেবে, ভরসা রাখুন মানুষের উপর। লুটপাট করে কেউ ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না। যারা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, পুরো দেশের এজেন্সিদের ব্যবহার করে বাংলায় লুট চালিয়েছে, যেদিনকে কেন্দ্র সরকার ক্ষমতা থেকে যাবে বা যেদিনকে এদের লোকসভা ভোটে পরাজয় হবে, সেদিনকে বাংলার গদিটাও মানুষের রায়ে এক রাতে চলে যাবে, এই বিশ্বাস আমি রাখি। আমাদের অস্ত্র হলো আপোষহীন লড়াই, আমাদের অস্ত্র হলো আমাদের হার না মানার মানসিকতা। এই একতাই আমাদের সব থেকে বড় ঢাল। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি একে অপরের হাত শক্ত করুন। বাংলার মানুষ জানেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তাদের একনিষ্ঠ কর্মী এবং তাদের বিপদে আপদে প্রকৃত বন্ধু। আপনারা আবার মাঠে নামুন। আমাদের যে পার্টি অফিসগুলো জোর জবরদস্তি ভেঙে দেওয়া হয়েছে সেই